ওকে, এখন আমরা পড়া শুরু করবো হচ্ছে কমেডি অফ এরর্সের। দেখো এখানে কমেডি অফ এরর্সের কি শুরু হচ্ছে এখানে লেখাটা প্রথম থেকেই আমি আগের দিনের একটু জিস্ট বলে দিয়েছিলাম। আজকে ফার্স্ট পার্টটা যেটা পড়বো এখানে আমরা দেখবো অ্যাজিয়নের লাইফ স্টোরি এবং গল্পটার ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু হচ্ছে সেইটাও আমরা এখানে একটু দেখে নেব। দ্য স্টেটস অফ সাইরাকুজ অ্যান্ড ইফেসাস ওয়ার এনিমি স্টেটস। আমি আগের দিনে বলেছিলাম যখন আমি ক্যারেক্টার ডিসকাস করেছিলাম যে তখন সাইরাকুজ আর ইফেসাস হচ্ছে দুটো এনিমি স্টেটস, অর্থাৎ একে অপরের মধ্যে শত্রুতাশীল। হেন্স দেয়ার ওয়াজ এ ক্রুয়েল ল ইন দ্য স্টেট অফ ইফেসাস। হেন্স মানে সুতরাং, ইফেসাস নামক রাজ্যে একটা ক্রুয়েল অর্থাৎ নিষ্ঠুর আইন প্রণয়িত ছিল। সেটা কি? স্টেটিং দ্যাট ইফ এ মার্চেন্ট অফ সাইরাকুজ ওয়াজ সিন ইন ইফেসাস হি উড বি পুট টু ডেথ আনলেস হি পেড 1,000 মার্কস ফর দ্য র্যানসাম অফ হিজ লাইফ। অর্থাৎ বলে ইফেসাসে যদি কোনো সাইরাকুসিয়ান মার্চেন্টকে দেখা যায়, সে যদি সাইরাকুজ থেকে এসে কোনো একজন মার্চেন্ট যদি এসে কি করে ইফেসাসে থাকে, তাহলে তাকে কি করা হবে? তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি কিনা সে কি করে 1,000 মার্কস। 1,000 মার্কস মানে ওখানে মার্কস কথাটার মানে হচ্ছে ওখানে টাকার অঙ্ক। যেমন আমরা ইন্ডিয়াতে রুপি বলি, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ডলার বলে, ঠিক তেমনই 1,000 মার্কস। সেই 1,000 মার্কসটা র্যানসাম। র্যানসাম মানে কি? জীবনপণ, অর্থাৎ জীবন বাঁচানোর জন্য টাকাটা দিতে হবে। ওই টাকাটা যতক্ষণ না দেয় কেউ ততক্ষণে তাহলে কি হবে? ততক্ষণে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। Aegeon, an old merchant of Syracuse, was seen in the streets of Ephesus and brought before the Duke either to pay the fine or receive the death sentence. এবং ইফেসাসে দেখা গেল এরকম একটা অবস্থাতে এজিয়ন, যে কিনা একজন সাইরাকুসের মার্চেন্ট, তাকে ইফেসাসে দেখতে পাওয়া গেল এবং সেখানে নিয়ম অনুযায়ী কি হলো? তাকে নিয়ে চলে যাওয়া হলো কোথায়? রাজার দরবারে শাস্তি দেওয়ার জন্য, এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো যদি সে কি করা হয়? যদি সে জীবন বিমা অর্থাৎ জীবন বাঁচানোর জন্য যেই টাকাটা প্রয়োজন সেই টাকাটা দেবে তো তার জীবন বাঁচবে, নইলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। বাট এজিয়ন হ্যাড নো মানি টু পে দ্য ফাইন। কিন্তু এজিয়নের কাছে অত টাকা সেই মুহূর্তে ছিল না। সো দ্য ডিউক হ্যাড টু অর্ডার হিম টু ডেথ সেন্টেন্স অ্যাজ এ রুল। নিয়ম অনুযায়ী রাজাকে কি করতে হলো? তার মৃত্যুদণ্ড দিতে হলো। আমি আগের দিন বলেছিলাম সলিনাস যে হচ্ছে এই ডিউকটা ছিল, ডিউকের নাম ছিল সলিনাস। সেই ডিউকটা কি ছিল? খুব জাস্ট একজন কিং ছিলেন, কিন্তু খুব মার্সিফুল ছিলেন। অর্থাৎ এজিয়ন যখন ওই ফাইনের টাকাটা দিতে পারলো না, রাজ্যের নিয়ম অনুযায়ী কি করা হলো? রাজ্যের নিয়ম অনুযায়ী তার মৃত্যুদণ্ডটা ঘোষণা করে দিল রাজা। বাট বিফোর গিভিং দ্য সেন্টেন্স দ্য ডিউক আস্কড হিম টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ অ্যান্ড দ্য রিজন ফর হিজ বিইং ইন ইফেসাস। এবং তারপরে বলছে কি? তারপরে বলছে তাকে মৃত্যুদণ্ডে অর্থাৎ ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়ার আগে তাকে কি করা হলো? তাকে বলতে বলা হলো যে তুমি বলো, কি বলো? যে কেন তুমি এখানে এসেছো এবং তোমার সেই এখানে আসার কারণটা কি, কি উদ্দেশ্য নিয়ে তুমি ইফেসাসে এলে? তুমি তো জানতে যে ইফেসাসে এলে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তা সত্ত্বেও তুমি কেন এখানে এলে? এজন said that he was not at all afraid of death as his pain and sufferings had made him tired of life. এজন বলল যে সে মৃত্যুকে ভয় পায় না, কারণ তার জীবনে এত দুঃখ যন্ত্রণা হয়েছে। সেই দুঃখ যন্ত্রণা থাকার কারণে কি হয়েছে? সে দুঃখ যন্ত্রণা থাকার কারণে সে তার কাছে জীবনটাতে সম্পূর্ণরূপে দুর্বিষহ হয়ে গেছে। এই যে বলেছে টায়ার্ড অফ লাইফ, অর্থাৎ জীবনটা কি হয়েছে? সে জীবনের প্রতি তার ঘৃণা বা বিতৃষ্ণা এসে গিয়েছে। সেইটা এখানে বললো যে তার জীবনের মধ্যে একটা কি হয়েছে? তার জীবনের মধ্যে একটা বিতৃষ্ণা এসে গিয়েছে। সেই বিতৃষ্ণাটা সে আর এতটাই বেশি যে সে আর জীবনটাকে মোটেই আর পছন্দ করছে না এবং সে জীবনে বাঁচতে পর্যন্ত চায় না। এরপরে বলছে যে he also told that there was not heavier task for him than to relate the incidents of his unfortunate life. এবং এজন বলল যে পৃথিবীতে এমন কোনো কষ্টদায়ক কাজ নেই যেটা কিনা আমার ওই জীবনের গল্প বলার থেকে বেশি কষ্ট হয়। অর্থাৎ এজিয়নের মতে তার জীবনের গল্প বলাটাই হচ্ছে তার কাছে সব থেকে কষ্টদায়ক একটা কাজ এবং সব থেকে দুর্ভয়। এবং সে তার লাইফটাকে কেমন বলছে? সে তার লাইফটাকে বলছে আনফরচুনেট লাইফ, অর্থাৎ দুর্ভাগ্যবশত বা দুর্ভাগা একটা লাইফ। স্টিল হি বিগ্যান টু ন্যারেট হিজ স্টোরি। তবুও সে কিন্তু তার ওই গল্প বলা শুরু করলো। যেহেতু রাজা অনুরোধ করেছে, তাহলে রাজার অনুরোধ রেখে এজিয়ন কি করলো? তার লাইফ স্টোরিটা বলা শুরু করলো। বলছে আই ওয়াজ বর্ন অ্যাট সিরাকুজ অ্যান্ড ওয়াজ ব্রট আপ টু বি আ মার্চেন্ট। আমি সিরাকুজে জন্মগ্রহণ করেছিলাম এবং ব্রট আপ মানে লালিত পালিত হয়েছিলাম এবং পরবর্তীকালে একজন মার্চেন্ট বা সওদাগরে পরিণত হয়েছিলাম। আই ম্যারিড আ লেডি অ্যান্ড লিভড হ্যাপিলি। এবং একজন মহিলার সঙ্গে আমার বিয়ে হয়, সবারই মহিলার সঙ্গেই বিয়ে হয়। সেও বলছে আমার একজন মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল এবং আমি সুখে শান্তিতে বাস করছিলাম।
বাট সামটাইম লেটার আই ওয়াজ অবলাইজ টু গো টু এপিডামনাম, তারপর আমাকে এপিডামনাম নামক জায়গায় আমাকে অবলাইজড করতে হয়েছিল, অবলাইজড মানে হচ্ছে বাধ্য হতে হয়েছিল যেতে, অ্যান্ড হ্যাড টু স্টে দেয়ার ফর 6 months, এবং সেখানে 6 মাস আমাকে থাকতে হয়েছিল। আই ওয়াজ টু বি দেয়ার ফর সামটাইমস মোর, আমাকে সেখানে আরও কিছু সময় থাকতে হবে, এটা আমি উপলব্ধি করলাম। অর্থাৎ ব্যবসার কাজে তার সওদাগরের সেই ব্যবসার কাজে সে যখন এপিডামনামে গেল, ভেবেছিল কয়েকদিন থাকবে, 6 মাস থাকার পরে সে লক্ষ্য করলো যে আরও তাকে বেশ কিছুদিন থাকতে হবে। তাই সে কী করলো, সো আই কল্ড মাই ওয়াইফ টু দ্যাট প্লেস, অ্যান্ড সেইখানে আমি আমার স্ত্রীকে ডেকে নিলাম। অ্যান্ড সুন দেয়ার সি গেভ বার্থ টু 2 boys হু ওয়ার এক্স্যাক্টলি লাইক অ্যান অ্যাপিয়ারেন্স। লাইক ইন অ্যাপিয়ারেন্স কথাটার মানে হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স, অর্থাৎ আমার যমজ সন্তানের জন্ম হলো যাদিকে একদম একই রকম দেখতে ছিল। দে ওয়ার সো সিমিলার দ্যাট দে কুড নট বি ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অ্যানাদার, তারা এত রকমের একদম একই রকমের ছিল যে তাদের একে অপরকে কখনোই আলাদা করে যে দেখা সম্ভব ছিল না। অর্থাৎ ছোট ছেলে কোনটা, বড় ছেলে কোনটা, কে কোনটা সেটা বোঝা খুব প্রবলেম ছিল। এই ধরনের যমজদেরই কিন্তু বলা হয় আইডেন্টিক্যাল টুইন্স। এবং সেও এখানে বললো যে একে অপরের থেকে তাদের আলাদা করা যেত না। অ্যাট দ্য সেম টাইম এ পুয়ার ওম্যান হু ওয়াজ লজড দেয়ার অলসো গেভ বার্থ টু টুইন হু ওয়ার ভেরি সিমিলার ইন অ্যাপিয়ারেন্স, এবং সেখানে একজন বৃদ্ধ মহিলা ছিল, সে যে সেখানে থাকতো, লজড মানে হচ্ছে থাকা, সেও একটা যমজ সন্তানের জন্ম দিয়েছিল যাদিকেও একই রকম দেখতে ছিল। অর্থাৎ অ্যাজনের ঘরে যেমন একটা আইডেন্টিক্যাল টুইন্সের জন্ম হয়েছিল, ঠিক তেমনই আবার ওই মহিলাটা যার কথা এখানে বলা আছে যে দরিদ্র ছিল, তারও ঘরে একটা কি হলো, সেও জন্ম দিল একটা যমজ আইডেন্টিক্যাল টুইন্সের। অ্যাজ দেয়ার পেরেন্টস ওয়ার এক্সট্রিমলি পুয়ার, যেহেতু তাদের গরিবরা ভীষণ, যেহেতু তাদের বাবা মারা, কাদের বাবা মা, ওই যে পুয়ার ওম্যানের কথা বলছে, তারা যেহেতু অত্যন্ত দরিদ্র ছিল, আই ব্রট দিস টুইন্স টু অ্যাটেন্ড আপন মাই সন্স, এবং বললো আমি এই যমজ ছেলেগুলোকে কিনে নিয়েছিলাম আমার ছেলেদের অ্যাটেন্ড, অর্থাৎ আমার ছেলেগুলোকে দেখাশোনা করার জন্য। My sons grew to be fine boys and my wife was proud of them, এবং আমার ছেলেগুলো বড় হলো এবং তাদের খুব দেখতে সুন্দর হলো এবং তাদের নিয়ে আমার স্ত্রী প্রায় গর্ব করতো, অর্থাৎ খুব অহংকার করতো তাদের নিয়ে, যেহেতু ছেলেগুলোকে দেখতে সুন্দর ছিল। সি however wanted to return home, কিন্তু সে চাইছিল তাদের বাড়ি ফিরতে। এখানে হোম মানে কি বোঝাচ্ছে, হোম মানে হচ্ছে সিরাকুজ, অর্থাৎ সাইরাকুজে ফিরতে চাইছিল। আই অ্যাট লাস্ট এগ্রিড, অবশেষে আমি রাজি হলাম। কি করতে রাজি হলো, যেতে এজিয়ন এগ্রিড টু কাম ব্যাক টু দ্য সাইরাকুজ, অর্থাৎ সাইরাকুজে ফেরার জন্য সে রাজি হয়ে গেল। উই সেট আউট ফর হোম, আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সেট আউট মানে ফ্রেজাল ভার্ব একটা, এর মানে হচ্ছে যাত্রা শুরু করা। ইট ওয়াজ আ ব্যাড ডে বিকজ এ ভায়োলেন্ট স্টর্ম সুন অ্যারোজ ইন ইট গ্রিউ সো টেরিবল দ্যাট দ্য সেলর্স সিইং নো চান্স অফ সেভিং দ্য শিপ এসকেপড ইন এ বোট অ্যান্ড লিভিং আস অ্যালোন, কিন্তু ফেরার পথে তাদের জাহাজটা একটা প্রচণ্ড ঝড়ের মুখে পড়লো, এবং সেই ঝড়ের মুখে পড়ার কারণে কি হলো, তাদের জীবনটা প্রায় দুর্বিষহ হয়ে পড়লো এবং তাদের জীবন বাঁচানোই সেখানে মুশকিল হলো। এবং সেই জাহাজের যে ক্যাপ্টেনগুলো ছিল, অর্থাৎ জাহাজের যে নাবিকরা ছিল, তারা দেখলো যে জাহাজটাকে রক্ষা করার কোনো উপায় নেই। তারা তখন নিজেরা কি করলো, নৌকায় করে সেখান থেকে চলে গেল এবং এজিয়ন এবং তার পরিবারের সদস্যদের সেখানে একা রেখে চলে গেল। উই ফিয়ার দ্যাট দ্য শিপ কুড বি ডেস্ট্রয়েড এনি মোমেন্ট, এবং এজন বলছে আমরা তখন ভয় পেতে লাগলাম যে আমাদের এই জাহাজটা বোধহয় যে কোনো মুহূর্তে ভেঙে তছনছ হয়ে যেতে পারে, আমাদের এই জাহাজটা বোধহয় যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়েপ্ট কন্টিনিউয়াসলি, তারপর বলছে আমার স্ত্রী এবং ছেলেরা সব সময়, কন্টিনিউয়াসলি মানে অনবরত কাঁদছিল। সিইং দেম উইপ আই ফিয়ার্ড ফর দেয়ার লাইফ, এবং তাদের কাঁদতে দেখে আমি তাদের জীবনের ভয় করলাম। কি জীবনের ভয়, যে এজন তখন ভাবতে শুরু করলো যে এদের জীবন বাঁচানো বোধহয় আর তার পক্ষে সম্ভব হবে না, এদের জীবন রক্ষা করা বোধহয় তার পক্ষে আর সম্ভব হবে না। অল মাই থটস ওয়ার বেন্ট অন কন্ট্রিভিং মিনস টু সেভ দেম, এবং আমার সমস্ত চিন্তাভাবনা, অর্থাৎ মাথা দিয়ে সব কিছু চিন্তাভাবনা করা শুরু করলো যে কিভাবে যে তাদের জীবনটাকে রক্ষা করা যায়, এই পরিকল্পনায় সে সবসময় করতে লাগলো। অন কন্ট্রিভিং মিনস মানে টু ফাইন্ড আউট দ্য পাথ, অর্থাৎ উপায় বার করা, কিভাবে তাদের জীবনটা বাঁচানো যায় সেই উপায় বার করতেই এজিয়ন ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লো। আই থট অফ এ প্ল্যান ট্রাইং টু সেভ আওয়ার লাইভস, এবং তারপরে বললো আমি একটা পরিকল্পনা করলাম আমাদের নিজেদের জীবনটাকে বাঁচানোর জন্য। আই বাউন্ড মাই ইয়াঙ্গার সন অ্যান্ড দ্য ইয়াঙ্গার স্লেভ টু এ স্পেয়ার মাস্ট অ্যান্ড লাইকওয়াইজ ডাইরেক্টেড মাই ওয়াইফ টু ডু দ্য সেম উইথ দ্য এল্ডার ওয়ান্স, আমি আমার স্ত্রী এবং আমার সঙ্গে যে ছোট দুটো ছেলে ছিল, কে একটা হচ্ছে তার নিজের ছেলে আর একটা হচ্ছে ওই চাকর যাকে কিনেছিল, তাদের একটা মাস্ট মানে কি,
মানে হচ্ছে মাস্তুল, এবং স্পেয়ার, স্পেয়ার মানে কি অতিরিক্ত পড়ে থাকা, অতিরিক্ত পড়ে থাকা মাস্তুলের সঙ্গে নিজেকে এবং ছোট দুটো ছেলেকে বেঁধে নিল কে, এজিয়ন। এবং সেই একই রকম ভাবে, লাইকওয়াইজ মানে হচ্ছে একই রকম ভাবে সে নির্দেশিকা দিয়েছিল তার স্ত্রীকে, বড় দুটো ছেলেকে ওইভাবে বেঁধে নেওয়ার জন্য। দেন উই টাইড আওয়ারসেলভস আপ টু দ্য রেসপেক্টিভ মাস্টস অ্যালং উইথ দ্য চিলড্রেন, এবং সেই একই রকম ভাবে আমরা কি করলাম, ওই ছোট ছেলেগুলোকেও সেখানে বেঁধে দিলাম, এই বড় ছেলেগুলোকেও সেইভাবে বেঁধে নিতে বললাম। সি টুক কেয়ার অফ দ্য এল্ডার ওয়ান্স অ্যান্ড মি দ্য ইয়াঙ্গার ওয়ান্স। সে, এখানে সে মানে কে, এজিয়নের স্ত্রী যার নাম ছিল এমিলিয়া, সে তখন বড় দুজন সন্তানকে অর্থাৎ এল্ডার অ্যান্টিফোলাস আর এল্ডার ড্রোমিওকে তার সঙ্গে বেঁধে নিয়েছিল, আর এজিয়ন কি করেছিল, ইয়াঙ্গার অ্যান্টিফোলাস আর ইয়াঙ্গার ড্রোমিওকে বেঁধে নিয়েছিল। এই যে অন্য মায়ের যে সন্তান দুটো তাদের নাম ছিল ড্রোমিও, আর এজিয়নের যে সন্তান দুটো ছিল তাদের নাম ছিল অ্যান্টিফোলাস। যেহেতু যে আগে হয়েছে তার নাম এল্ডার অ্যান্টিফোলাস, যে পরে হয়েছে তার নাম ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, একইভাবে যে আগে হয়েছে তার নাম এল্ডার ড্রোমিও, যে পরে হয়েছে তার নাম ইয়াঙ্গার ড্রোমিও। বলো ওইভাবে বেঁধে নিতে বললাম। সুন দ্য শিপ হিট এ মাইটি রক অ্যান্ড স্প্লিট টু পিসেস। তারপরেই সেই জাহাজটা একটা বড়, মাইটি মানে হচ্ছে বিশাল আকার, বিশাল আকার একটা পাথরের সঙ্গে সেই সমুদ্রের মধ্যে ধাক্কা হলো এবং জাহাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ক্লিঙ্গিং অন টু দ্য স্লেন্ডার মাস্ট উই ওয়ার সাপোর্টেড অ্যাবভ দ্য ওয়াটার। স্লেন্ডার, স্লেন্ডার মানে পলকা, মানে দুর্বল, হালকা, হালকা পলকা দুর্বল, এইরকম একটা মাস্তের উপরে আমরা কোনো রকমের নিজেদের চেষ্টা করলাম জলের উপরে ভেসে থাকার। আই হ্যাভিং দ্য কেয়ার অফ দ্য টু চিলড্রেন কুড নট হেল্প মাই ওয়াইফ। আমি যেহেতু দুটো ছোট ছেলের যত্ন আমাকে রাখতে হচ্ছিল, তাই আমি কি করতে পারলাম না, এজন বলছে তাই আমি যত্ন রাখতে পারলাম না আমার স্ত্রীর, আমি আমার স্ত্রীর খেয়াল রাখতে পারলাম না। এবং তার ফলে কি হলো, দে ওয়ার সেপারেটেড ফ্রম মি অ্যান্ড ড্রিফটেড অ্যাওয়ে ফার্দার। তারা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে আরও দূরে চলে গেল। বাট হোয়াইল দে ওয়ার স্টিল ইন সাইট, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের আমি দেখতে পাচ্ছিলাম, আই স দেম টু বি টেকেন অ্যাব্রড অন দ্য বোট অফ এ ফিশারম্যান মেবি ফ্রম করিন্থ। এবং তাদেরকে যতক্ষণ আমি দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ তার স্ত্রী এবং সন্তানদের যতক্ষণ দেখতে পাচ্ছিল, ততক্ষণ কি দেখলো, যে করিন্থ নামক একটা জায়গা থেকে একটা ফিশারম্যানদের নৌকা এসে কি করছিল, তাকে, তার স্ত্রী এবং ছোট ছোট ছেলেগুলোকে উদ্ধার করে নিয়েছিল। Seeing them safe, I then struggled to save the lives of the two children who were under my care. এবং বললো কি, তারপর তাদেরকে যখন আমি নিরাপদ থাকতে দেখলাম, কাদেরকে, তার স্ত্রীকে এবং ওই বাচ্চাগুলোকে, যখন সে কি দেখলো, দেখলো যে তারা নিরাপদে আছে, তখন সে কি করলো, তখন সে সিদ্ধান্ত নিল যে সে এবার কি করবে, সে এবার ওই বাচ্চা দুটো অর্থাৎ ছোট দুটো ছেলের যত্ন রাখা শুরু করবে। এটা হচ্ছে অ্যাজিয়নের জীবনের গল্প। দেখো তারপরে কি হচ্ছে, বলছে উই ওয়ার অলসো রেস্কিউড বাই এ শিপ, এবং আমাদেরও উদ্ধার করে নিল একটা জাহাজ। দ্য সেলর্স নোয়িং মি ওয়েলকামড অ্যান্ড অ্যাসিস্টেড আস অ্যান্ড টুক আস সেফলি টু সিরাকুজ। এবং সেই জাহাজটা, এই যে এখানে সেলরের কথা বলা হচ্ছে, আমি আগের দিনেই বলেছিলাম বালথাসার, সেই বালথাসার ছিল এই সেলরটা, এই জাহাজের মালিক, এই জাহাজের মানে নাবিকটা, যে এজিয়নকে চিনতো এবং এজিয়নকে চেনার কারণে সেও কি করলো, তাদের নিরাপদে সিরাকুজে পৌঁছে দিতে পারলো। তাহলে এজিয়ন ছোট ছেলে দুটোকে নিয়ে সিরাকুজে ফেরত আসতে পারলো, কিন্তু তার স্ত্রী এমিলিয়া, সে কিন্তু আর ফিরতে পারলো না, সে জলের স্রোতের মধ্যে ভেসে কোথায় চলে গেল। বাট ফ্রম দ্যাট টাইম আই ডোন্ট হ্যাভ এনি নিউজ অফ মাই ওয়াইফ অ্যান্ড মাই এল্ডার সন। এবং তারপর থেকে আমি আমার স্ত্রী এবং আমার বড় দুটো ছেলের কি রাখতে পারলাম না, কোনো খবর আর পেলাম না। এখানে এজিয়ন বলছে আমি আমার ছেলেদের আর কোনো খেয়াল রাখতে পারলাম না। The younger son, upon being 18 years, wanted to know about his mother and brother. তারপর আমার যে ছোট ছেলেটা ছিল, সে আস্তে আস্তে যখন বড় হলো এবং সে বড় হয়ে তার ভাই এবং মাকে খোঁজার জন্য সে যাত্রা শুরু করলো। এবং বলছে কি, সে তার ভাইকে খোঁজার জন্য যাত্রা শুরু করলো। He often asked me for my permission to go in search of his elder brother along with Dromio, the younger slave who had also lost his brother and desired to search for him. এবং এজিয়নের ছোট ছেলে যার নাম ছিল ইয়াঙ্গার অ্যান্টিপোলাস, সে প্রায় তার বাবাকে বলতো যে আমি আমার ভাই এবং মাকে খুঁজতে যেতে চাই, তুমি আমাকে পারমিশনটা দাও বাবা। কিন্তু এতদিন পর্যন্ত এজিয়ন সেই রকম কোনো অনুমতি দেয়নি। একেবারে এখানে এই ইয়াঙ্গার অ্যান্টিপোলাসের সঙ্গে কে যেতে চাইছিল, ইয়াঙ্গার ড্রোমিও কেন যেতে চাইছিল, কারণ সেও তার ভাইকে হারিয়েছে, অর্থাৎ দুজনে একসঙ্গে মিলে। কারণ তাদের ধারণা ছিল যেখানে এমিলিয়া আছে সেখানেই ইয়াঙ্গার অ্যান্টিপোলাস এবং সেখানে ইয়াঙ্গার ড্রোমিও আছে, এইটা তাদের ধারণা ছিল বলেই তারা কি করতে চাইছিল, তারা চাইছিল যে সেইখান থেকে
চলে যেতে, এবং সেইখান থেকে গিয়ে তারা চাইছিল যে যাতে কোনো রকমভাবে তাদের রক্ষা করে খুঁজে অন্তত পাওয়া যায়। ইনিশিয়ালি আই ওয়াজ কেয়ার্ড ফর দ্য লস অফ হিজ সন, বললো আমি এই ছেলেটিকে হারানোর ভয়ে প্রথম প্রথম ভীত ছিলাম। ইনিশিয়ালি মানে প্রথম প্রথম, স্কেয়ার্ড মানে ভীত থাকা। বাট আফটার মাচ হেজিটেশন, কিন্তু তারপরে বেশ কিছু দ্বিধা করার পরে আই গেভ কনসেন্ট অ্যাজ আই অলসো ওয়ান্টেড টু সি মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড, এবং অবশেষে আমি তাদের কনসেন্ট দিলাম। কনসেন্ট মানে কি? অনুমতি। সেই অনুমতিটা দিলাম কেন? কারণ এজিয়ন বলল আমিও আমার হারানো সন্তান এবং স্ত্রীকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলাম। ইট হ্যাজ বিন 7 years অ্যান্ড মাই সন হ্যাজ নট রিটার্ন, 7 বছর পার হয়ে গেছে, আমার ছেলে এখনো ফেরত আসেনি। আই হ্যাভ সার্চড ফর মাই সন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফর 5 years, আমি তাকে 5 বছর ধরে খুঁজছি। তাহলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস যদি মোট 7 বছর ধরে অনুপস্থিত থাকে, মিসিং থাকে, এবং এজিয়ন যদি তাকে লাস্ট 5 বছর ধরে খুঁজতে থাকে, তাহলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাসের বেরিয়ে যাওয়ার কত বছর পরে এজিয়ন তাকে খুঁজতে বেরিয়েছিল? উত্তর হবে 2 years। অর্থাৎ 2 বছর ধরে যখন ইয়াঙ্গার অ্যান্টিফোলাস বাড়ি ফিরল না, তখন এজিয়ন আর নিজেকে স্থির রাখতে পারলো না, সেও তখন কি করলো? বেরিয়ে পড়লো। এইভাবে মোট দীর্ঘ 7 বছর ধরে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস মিসিং আছে, এবং গত 5 বছর ধরে এজিয়ন সেই ইয়াঙ্গার অ্যান্টিফোলাসকে এবং বাকিদের খোঁজার চেষ্টা করছে। I have been to the farthest Greece and through the bounds of Asia, and while returning home now have landed here in search of him, because I did not want to leave any place unsought। বললো কি? আমি এতক্ষণ পর্যন্ত তাদের খুঁজেছি, বিভিন্ন জায়গায় খুঁজেছি, এবং শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পৃথিবীর কোনো জায়গাটাকে বিনা খোঁজাতে রেখে দেব না। অর্থাৎ সে চাইছিল আমি প্রত্যেকটা জায়গাতেই খুঁজি, এবং সে খুঁজেছে, এবং সেই জন্য বললো এবং আমি সেই কারণে ইফেসাসে এসে পৌঁছেছি। অর্থাৎ এজিয়ন বলতে চাইছে যে আমি জানতাম ইফেসাসে গেলে আমার বিপদ হবে, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে এসেছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি পৃথিবীর কোনো স্থানকে বিনা অনুসন্ধানে রেখে দিতে চাইছিলাম না। দিস ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ অ্যান্ড আই উড বি হ্যাপি টু ডাই ইফ আই হ্যাড নোন দ্যাট মাই ওয়াইফ অ্যান্ড সন ওয়ার লিভিং সেফ। অর্থাৎ বললো কি? যে যদি আমি জানতে পারি আমার স্ত্রী এবং সন্তানরা নিরাপদে বসবাস করছে, সেটা জানার পরে আমার মৃত্যুতেও কোনো ভয় নেই। আমি মারা যেতে চাই, আমি মারা গেলেও আমার তাতে কোনো অসুবিধা নেই। এই হলো এজিয়নের লাইফ স্টোরি। আজকে আমরা এতটাই পড়লাম। থ্যাংক ইউ। আশা করি নিশ্চয়ই বুঝেছো।